এখন ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য সাধারণত আপনাকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আগে থেকেই বলে দেওয়া হয় এবং তাদের যে লোকেশন, কোন লোকেশনে কাজ করবে এবং তাদের যে নিশ, এটাও আপনাকে ক্লায়েন্ট বলে দিয়ে থাকে। তো আমরা সাধারণত ইনফ্লুয়েন্সার রিসার্চের যে পার্টটা, সেটা সাধারণত ইনস্টাগ্রামে করে থাকি, পাশাপাশি ফেসবুকেও করে থাকি। এর জন্য পাশাপাশি অনেকগুলো টুলস আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, কিন্তু প্রথমেই আমরা শুরু করছি যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইনফ্লুয়েন্সার রিসার্চ করব এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে। চলুন শুরু করি। এই পর্যায়ে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার আমরা কিভাবে রিসার্চ করি। ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য সাধারণত আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের স্ক্রিনে একটা টুল আমরা অলরেডি রেখেছি, এটা হচ্ছে হাইপ অডিটর। তো এটা যখনই আমরা ব্যবহার করতে যাব, আমরা মেবি ৩-৪টার মতো এখানে ইনফ্লুয়েন্সার ইনফরমেশন পাবো, যেগুলো হচ্ছে একদমই ৩-৪টা না, অনেকগুলো ইনফরমেশন পাবো যেগুলো আসলে অল্প আমাদের জন্য। তো সাধারণত যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, সেই কাজটার ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের ইনফ্লুয়েন্সার ইনফরমেশনগুলো আছে সেগুলো অনেক বেশি হয়। আমি যদি আপনাদেরকে আমার ক্লায়েন্টের দেওয়া একটা কাজ দেখাই, সেটা হচ্ছে তার ইনফ্লুয়েন্সার লাগছে যাদের আসলে 30K থেকে বেশি ফলোয়ার্স আছে, এখানে লেখাই আছে, এবং তাদের যে এঙ্গেজমেন্ট রেশিও আছে সেটা 4%-এর বেশি হতে হবে। এবং সে এখানে আমাকে অলরেডি বলে দিয়েছে যে এমন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে যাদের কাছে আসলে প্রোডাক্টগুলো পাঠালে প্রোডাক্টগুলো সেল হবে। তো এখানে তিনি ডেমো দিয়েছে, যে আমরা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা থেকে যে প্রোডাক্ট প্রোমো করা হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমি অর্ডার করেছি, এখানে লিখেছে যে আই অর্ডার দিস বেড। তো এই ধরনের বেডটা উনি আসলে এই যে ডগ রিলেটেড আইটেমটা, এটা আসলে অর্ডার করেছে। তো উনি আমাকে অলরেডি বলে দিয়েছিল যে ডগ নিশে আসলে ওনার ইনফ্লুয়েন্সার লাগছে। তো এই ক্ষেত্রে আমাকে সেই সকল ইনফ্লুয়েন্সার বের করতে হবে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোমো করার পাশাপাশি প্রোডাক্ট সেলও এনে দিচ্ছে। তো এটা করার জন্য আপাতত আমি একদম ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকেই রিসার্চ করছি, অর্থাৎ এখানে আমি সার্চ করছি, যেমন ডগস অফ ইনস্টাগ্রাম দিলে, তো এখানে যখন আমি হ্যাশট্যাগ বেস রিসার্চ করছি, তখন আমার এখানে অনেকগুলো প্রোফাইল আসছে যেখানে আমি আসলে ডগ রিলেটেড অনেক ইনফরমেশন পাচ্ছি। তো এটার ক্ষেত্রে কি হয়, আমি প্রত্যেকটা প্রোফাইল চেক করছি, চেক করে দেখছি যে 30,000-এর বেশি ফলোয়ার আছে কিনা। এর পাশাপাশি আমরা একটা টুলও ব্যবহার করছি, যে টুলটা হচ্ছে আপ ইনফো। তো আমরা সাধারণত ইনফ্লুয়েন্সার রিসার্চের যে পার্টটা, সেটা সাধারণত ইনস্টাগ্রামে করে থাকি, পাশাপাশি ফেসবুকেও করে থাকি। এর জন্য পাশাপাশি অনেকগুলো টুলস আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, কিন্তু প্রথমেই আমরা শুরু করছি যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইনফ্লুয়েন্সার রিসার্চ করব এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে। চলুন শুরু করি। এই পর্যায়ে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার আমরা কিভাবে রিসার্চ করি। ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য সাধারণত আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের স্ক্রিনে একটা টুল আমরা অলরেডি রেখেছি, এটা হচ্ছে হাইপ অডিটর। তো এটা যখনই আমরা ব্যবহার করতে যাব, আমরা মেবি ৩-৪টার মতো এখানে ইনফ্লুয়েন্সার ইনফরমেশন পাবো, যেগুলো হচ্ছে একদমই ৩-৪টা না, অনেকগুলো ইনফরমেশন পাবো যেগুলো আসলে অল্প আমাদের জন্য। তো সাধারণত যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, সেই কাজটার ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের ইনফ্লুয়েন্সার ইনফরমেশনগুলো আছে সেগুলো অনেক বেশি হয়। আমি যদি আপনাদেরকে আমার ক্লায়েন্টের দেওয়া একটা কাজ দেখাই, সেটা হচ্ছে তার ইনফ্লুয়েন্সার লাগছে যাদের আসলে 30K থেকে বেশি ফলোয়ার্স আছে, এখানে লেখাই আছে, এবং তাদের যে এঙ্গেজমেন্ট রেশিও আছে সেটা 4%-এর বেশি হতে হবে। এবং সে এখানে আমাকে অলরেডি বলে দিয়েছে যে এমন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে যাদের কাছে আসলে প্রোডাক্টগুলো পাঠালে প্রোডাক্টগুলো সেল হবে। তো এখানে তিনি ডেমো দিয়েছে, যে আমরা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা থেকে যে প্রোডাক্ট প্রোমো করা হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমি অর্ডার করেছি, এখানে লিখেছে যে আই অর্ডার দিস বেড। তো এই ধরনের বেডটা উনি আসলে এই যে ডগ রিলেটেড আইটেমটা, এটা আসলে অর্ডার করেছে। তো উনি আমাকে অলরেডি বলে দিয়েছিল যে ডগ নিশে আসলে ওনার ইনফ্লুয়েন্সার লাগছে।
তো এই ক্ষেত্রে আমাকে সেই সকল ইনফ্লুয়েন্সার বের করতে হবে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোমো করার পাশাপাশি প্রোডাক্ট সেলও এনে দিচ্ছে। তো এটা করার জন্য আপাতত আমি একদম ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকেই রিসার্চ করছি, অর্থাৎ এখানে আমি সার্চ করছি, যেমন ডগস অফ ইনস্টাগ্রাম দিলে তো এখানে যখন আমি হ্যাশট্যাগ বেস রিসার্চ করছি তখন আমার এখানে অনেকগুলো প্রোফাইল আসছে যেখানে আমি আসলে ডগ রিলেটেড অনেক ইনফরমেশন পাচ্ছি। তো এটার ক্ষেত্রে কি হয়, আমি প্রত্যেকটা প্রোফাইল চেক করছি, চেক করে দেখছি যে 30,000-এর বেশি ফলোয়ার আছে কিনা। এর পাশাপাশি আমরা একটা টুলও ব্যবহার করছি, যে টুলটা হচ্ছে আপ ইনফ্লুয়েন্স। এই টুলটার দ্বারা আমি যেটা করছি সেটা হচ্ছে, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলেই বুঝবেন, এটা একটা ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনটা আমরা যখনই আমাদের ক্রোমে আমরা যখনই অ্যাড করছি তখন দেখাবো যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার আমরা কিভাবে রিসার্চ করি। ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য সাধারণত আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের স্ক্রিনে একটা টুল আমরা অলরেডি রেখেছি, এটা হচ্ছে হাইপ অডিটর। তো এটা যখনই আমরা ব্যবহার করতে যাব আমরা মেবি ৩-৪টার মতো এখানে ইনফ্লুয়েন্সার ইনফরমেশন পাবো, যেগুলো হচ্ছে একদমই ৩-৪টা না, অনেকগুলো ইনফরমেশন পাবো যেগুলো আসলে অল্প আমাদের জন্য। তো সাধারণত যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয় সেই কাজটার ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমাদের ইনফ্লুয়েন্সার ইনফরমেশনগুলো আছে সেগুলো অনেক বেশি হয়। আমি যদি আপনাদেরকে আমার ক্লায়েন্টের দেওয়া একটা কাজ দেখাই, সেটা হচ্ছে তার ইনফ্লুয়েন্সার লাগছে যাদের আসলে 30K থেকে বেশি ফলোয়ার্স আছে, এখানে লেখাই আছে, এবং তাদের যে এঙ্গেজমেন্ট রেশিও আছে সেটা 4%-এর বেশি হতে হবে। এবং সে এখানে আমাকে অলরেডি বলে দিয়েছে যে এমন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে যাদের কাছে আসলে প্রোডাক্টগুলো পাঠালে প্রোডাক্টগুলো সেল হবে। তো এখানে তিনি ডেমো দিয়েছে, যে আমরা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা থেকে যে প্রোডাক্ট প্রোমো করা হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমি অর্ডার করেছি, এখানে লিখাচ্ছে যে আই অর্ডার দিস বেড। তো এই ধরনের বেডটা উনি আসলে এই যে ডগ রিলেটেড আইটেমটা এটা আসলে অর্ডার করেছে। তো উনি আমাকে অলরেডি বলে দিয়েছিল যে ডগ নিশে আসলে ওনার ইনফ্লুয়েন্সার লাগছে। তো এই ক্ষেত্রে আমাকে সেই সকল ইনফ্লুয়েন্সার বের করতে হবে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোমো করার পাশাপাশি প্রোডাক্ট সেলও এনে দিচ্ছে। তো এটা করার জন্য আপাতত আমি একদম ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকেই রিসার্চ করছি, অর্থাৎ এখানে আমি সার্চ করছি, যেমন ডগস অফ ইনস্টাগ্রাম দিলে তো এখানে যখন আমি হ্যাশট্যাগ বেস রিসার্চ করছি তখন আমার এখানে অনেকগুলো প্রোফাইল আসছে যেখানে আমি আসলে ডগ রিলেটেড অনেক ইনফরমেশন পাচ্ছি। তো এটার ক্ষেত্রে কি হয়, আমি প্রত্যেকটা প্রোফাইল চেক করছি, চেক করে দেখছি যে 30,000-এর বেশি ফলোয়ার আছে কিনা। এর পাশাপাশি আমরা একটা টুলও ব্যবহার করছি, যে টুলটা হচ্ছে আপ ইনফ্লুয়েন্স। এই টুলটার দ্বারা আমি যেটা করছি সেটা হচ্ছে, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলেই বুঝবেন, এটা একটা ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনটা আমরা যখনই আমাদের ক্রোমে অ্যাড করছি তখন এখান থেকে আমরা যখন এটা ক্লিক করছি তখন এই প্রোফাইলের যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো চলে আসছে, কিন্তু ওই ইনফ্লুয়েন্সারটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে আসছে না। জাস্ট একটু চেক করে দেখি এটা। ওকে, এটা চলে এসেছে, দেখেন তার হচ্ছে 92% রিয়েল ফলোয়ার্স আছে, এঙ্গেজমেন্ট রেশিও ভালো, এবং তার এখানে দেখবেন যে ফলোয়ার্সগুলো কোন কান্ট্রির এটাও বোঝা যাচ্ছে, যেটা আসলে সাধারণত আমাদের ক্লায়েন্টরা চেয়ে থাকে টার্গেটেড নিশের যে ফলোয়ারগুলো এগুলোকে খুঁজে বের করার জন্য। এবং এখানে আমি মোটামুটি আইডিয়া পাচ্ছি যে তার প্রত্যেকটা পোস্টে অ্যাভারেজ লাইকের সংখ্যা কত, তারপর কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে। তো এটা অনুসারে আমি এই ডিটেলসগুলো এখানে বসাচ্ছি। এখন একটা ব্যাপার হচ্ছে যেটা আসলে সবার জানতে হয়, সেটা হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্ট রেশিওটা আসলে কিসের ভিত্তিতে হয়, এবং এঙ্গেজমেন্ট রেশিওটা এখানে যে আমরা বসাচ্ছি, এখানে 2টা অলরেডি আমরা বসিয়েছি। এই এঙ্গেজমেন্ট রেশিওটা আসলে কি ম্যাটার করে? যখন আপনার এঙ্গেজমেন্ট রেশিওটা বেশি থাকবে তখন মোস্ট প্রবাবলি আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। তার মানে হচ্ছে যখন এঙ্গেজমেন্ট রেশিওটা ভালো হবে তখন অ্যাভারেজ কমেন্টের সংখ্যা অনেক বেশি হবে। যেমন এটার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কমেন্টের সংখ্যা প্রায় 35-30টার মতো ছিল এবং লাইকের সংখ্যা অনেক কম ছিল। তো এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিও কম আছে। তো এরকম দেখে দেখে আমরা এখানে রিসার্চ করে, যেমন আমরা যদি এখানে দেখি এখানে উনি আসলে কোনো প্রোডাক্ট প্রোমো করেছে কিনা, আমরা জাস্ট একটু রিসার্চ করে দেখব যে এখানে কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা উনি প্রোমো করেছে। হতে পারে আমাদের এখানে জাস্ট কিউট ক্যাট রিলেটেড ব্যাপারগুলো এখানে দিয়েছে, এখানে কোনো প্রোডাক্ট উনি প্রোমো করেনি এখন পর্যন্ত। আমরা এটা দেখি।
ওকে, এটাতেও ওনার মোটামুটি নেই এখানে কোনো প্রোডাক্ট। তো এই অ্যাকাউন্টটা আমরা আসলে কাজে লাগাতে পারবো না যেহেতু ক্লায়েন্ট চেয়েছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু উনি একটা গিভ অ্যাওয়ে করেছে। তো গিভ অ্যাওয়েতে দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে অনেকেই পার্টিসিপেট করেছে এবং কমেন্টের সংখ্যা অনেক বেশি, দেখেন ট্যাগও করেছে। তো মোস্ট প্রবাবলি এটার ক্ষেত্রে থেকে আমরা ক্লায়েন্টকে এটা সাবমিট করতে পারি যে আসলে এখান থেকে মানুষ গিভওয়েতে কি করছে, পার্টিসিপেট করছে। আবার এটা আমরা দেখি, এটাও ঠিক আছে। এরপরে আমরা এই ইনফরমেশনগুলোকে এখানে বসিয়ে দেবো। এখন এটা তো আমি আপনাদেরকে ডগ নিশে দেখালাম। এখন যদি সেটা অন্য নিশে হচ্ছে অ্যাভারেজ লাইকের সংখ্যা কত, তারপর কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে। তো এটা অনুসারে আমি এই ডিটেলসগুলো এখানে বসাচ্ছি। এখন একটা ব্যাপার হচ্ছে যেটা আসলে সবার জানতে হয়, সেটা হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্ট রেশিওটা আসলে কিসের ভিত্তিতে হয়, এবং এঙ্গেজমেন্ট রেশিওটা এখানে যে আমরা বসাচ্ছি, এখানে ২টা অলরেডি আমরা বসিয়েছি। এই এঙ্গেজমেন্ট রেশিওটা আসলে কি ম্যাটার করে? যখন আপনার এঙ্গেজমেন্ট রেশিওটা বেশি থাকবে তখন মোস্ট প্রবাবলি আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। তার মানে হচ্ছে যখন এঙ্গেজমেন্ট রেশিওটা ভালো হবে তখন অ্যাভারেজ কমেন্টের সংখ্যা অনেক বেশি হবে। যেমন এটার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কমেন্টের সংখ্যা প্রায় ৩৫টার মতো ছিল এবং লাইকের সংখ্যা অনেক কম ছিল। তো এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিও কম আছে। তো এরকম দেখে দেখে আমরা এখানে রিসার্চ করে, যেমন আমরা যদি এখানে দেখি এখানে উনি আসলে কোনো প্রোডাক্ট প্রোমো করেছে কিনা, আমরা জাস্ট একটু রিসার্চ করে দেখব যে এখানে কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা উনি প্রোমো করেছে। হতে পারে আমাদের এখানে জাস্ট কিউট ক্যাট রিলেটেড ব্যাপারগুলো এখানে দিয়েছে, এখানে কোনো প্রোডাক্ট উনি প্রোমো করেনি এখন পর্যন্ত। আমরা এটা দেখি, ওকে, এটাতেও ওনার মোটামুটি নেই এখানে কোনো প্রোডাক্ট। তো এই অ্যাকাউন্টটা আমরা আসলে কাজে লাগাতে পারবো না যেহেতু ক্লায়েন্ট চেয়েছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু উনি একটা গিভ অ্যাওয়ে করেছে। তো গিভ অ্যাওয়েতে দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে অনেকেই পার্টিসিপেট করেছে এবং কমেন্টের সংখ্যা অনেক বেশি, দেখেন ট্যাগও করেছে। তো মোস্ট প্রবাবলি এটার ক্ষেত্রে থেকে আমরা ক্লায়েন্টকে এটা সাবমিট করতে পারি যে আসলে এখান থেকে মানুষ গিভওয়েতে কি করছে, পার্টিসিপেট করছে। আবার এটা আমরা দেখি, এটাও ঠিক আছে। এরপরে আমরা এই ইনফরমেশনগুলোকে এখানে বসিয়ে দেবো। এখন এটা তো আমি আপনাদেরকে ডগ নিশে দেখালাম। এখন যদি সেটা অন্য নিশে হতো তাও আমি হয়তো এখান থেকে সার্চ করতাম। সার্চ করে এখান থেকে, যেমন ধরুন আমার ফ্যাশন ব্লগার লাগলে আমি ফ্যাশন নিশে যারা কাজ করছে তাদেরকে রিসার্চ করতাম এখান থেকে। যেমন ধরেন আমরা যদি এই প্রোফাইলটাতে যাই, এই প্রোফাইলটাতে তেমন ফলোয়ার্স নেই। তো কি ম্যাটার করে? যখন আপনার এঙ্গেজমেন্ট রেশিওটা বেশি থাকবে তখন মোস্ট প্রবাবলি আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি থাকে। তার মানে হচ্ছে যখন এঙ্গেজমেন্ট রেশিওটা ভালো হবে তখন অ্যাভারেজ কমেন্টের সংখ্যা অনেক বেশি হবে। যেমন এটার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কমেন্টের সংখ্যা প্রায় ৩৫টার মতো ছিল এবং লাইকের সংখ্যা অনেক কম ছিল। তো এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিও কম আছে। তো এরকম দেখে দেখে আমরা এখানে রিসার্চ করে, যেমন আমরা যদি এখানে দেখি এখানে উনি আসলে কোনো প্রোডাক্ট প্রোমো করেছে কিনা, আমরা জাস্ট একটু রিসার্চ করে দেখব যে এখানে কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা উনি প্রোমো করেছে। হতে পারে আমাদের এখানে জাস্ট কিউট ক্যাট রিলেটেড ব্যাপারগুলো এখানে দিয়েছে, এখানে কোনো প্রোডাক্ট উনি প্রোমো করেনি এখন পর্যন্ত। আমরা এটা দেখি, ওকে, এটাতেও ওনার মোটামুটি নেই এখানে কোনো প্রোডাক্ট। তো এই অ্যাকাউন্টটা আমরা আসলে কাজে লাগাতে পারবো না যেহেতু ক্লায়েন্ট চেয়েছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু উনি একটা গিভ অ্যাওয়ে করেছে। তো গিভ অ্যাওয়েতে দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে অনেকেই পার্টিসিপেট করেছে এবং কমেন্টের সংখ্যা অনেক বেশি, দেখেন ট্যাগও করেছে। তো মোস্ট প্রবাবলি এটার ক্ষেত্রে থেকে আমরা ক্লায়েন্টকে এটা সাবমিট করতে পারি যে আসলে এখান থেকে মানুষ গিভওয়েতে কি করছে, পার্টিসিপেট করছে। আবার এটা আমরা দেখি, এটাও ঠিক আছে। এরপরে আমরা এই ইনফরমেশনগুলোকে এখানে বসিয়ে দেবো। এখন এটা তো আমি আপনাদেরকে ডগ নিশে দেখালাম। এখন যদি সেটা অন্য নিশে হতো তাও আমি হয়তো এখান থেকে সার্চ করতাম। সার্চ করে এখান থেকে, যেমন ধরুন আমার ফ্যাশন ব্লগার লাগলে আমি ফ্যাশন নিশে যারা কাজ করছে তাদেরকে রিসার্চ করতাম এখান থেকে। যেমন ধরেন আমরা যদি এই প্রোফাইলটাতে যাই, এই প্রোফাইলটাতে তেমন ফলোয়ার্স নেই। তো তাহলে আমাদের যখন ফলোয়ার্সটা না থাকে তখন আমরা আসলে ফলোয়িংয়ে দেখি যে এমন কোনো ফলোয়ার্সদের উনি জাস্ট ফলো করে কাদেরকে। এখান থেকে আমরা মোস্ট প্রবাবলি ওই টার্গেটেড ফ্যাশন রিলেটেড চেক করে মোটামুটি এটা এখানে অল্প সবারই প্রায় অল্প অল্প ফলোয়ার্স আছে। তো আমাদের আপাতত এটা হবে না।
তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই নিশের জন্য আমরা একটু গুগলে সার্চ করব। গুগলে আমরা সার্চ করব যে আচ্ছা এখানে আমাদের সার্চ আছেই অলরেডি, ইনস্টাগ্রাম ফ্যাশন ব্লগার বেসড অন নিউ ইয়র্ক। তো এটা যখন সার্চ করব আমরা বিভিন্ন ধরনের ব্লগ পাবো। এই ব্লগের মধ্য থেকেও কিন্তু আমরা ওই যে ফ্যাশন ব্লগারদেরকে খুঁজে বের করতে পারি। যেমন হচ্ছে এই অ্যাকাউন্টটা আমরা যদি একটু দেখি, এই অ্যাকাউন্টটাতে ওপেন করলে আমরা এখানে দেখতে পাবো যে অলরেডি ওনার এখানে মোটামুটি ফলোয়ার্সও ভালো আছে। ইমেল অ্যাড্রেসটা আমাদের এই যে আপ ইনফ্লুয়েন্স থেকেও লাগছে না, এটা আমরা খুঁজে বের করতে পারলাম। এটা তো শুধুমাত্র ইনফ্লুয়েন্সার রিসার্চ আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে। যখন আমাদেরকে মানুষ ইউটিউবের ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে বলবে, তখন আমরা ঠিক একইভাবে আমাদের টার্গেটেড নিশটাকে এখানে সার্চ করব এবং সার্চ করে আমরা খুঁজে বের করব। ইউটিউবের ক্ষেত্রে আমরা অন্য টুল ব্যবহার করি সাধারণত, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড ব্যবহার করে থাকি। তো আমাদের যে ইউটিউব প্রোফাইলটা আছে সেটা আমরা এখানে দিলে, যেমন হচ্ছে আমরা যদি কোনো একটা ইউটিউব প্রোফাইল এনে এখানে দেখি, যেমন হতে পারে হচ্ছে ডগ নিশ, আমরা ডগ নিশেই দেখি, ডগ নিশ, অথবা আমরা এখানে আমাদের একটা কিওয়ার্ড সার্চ করি কিউট ডগ। তো এখানে দেখবেন যে মোটামুটি অনেকগুলাই আসছে। এটা আমরা যদি একটু সার্চ করে দেখি, এই প্রোফাইলটা আমরা এখান থেকে নিয়ে এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে আমাদের যে সোশ্যাল ব্লেডটা আছে এখানে আমরা পেস্ট করি। এটাকে পেস্ট করার পরে এখানে আমাদের এখানে ডিটেলসটা চলে আসবে সোশ্যাল ব্লেডে, যে আসলে চ্যানেলটার কীরকম আসলে স্ট্যাটিস্টিক, তার গ্রোথ কেমন, এটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা আমরা এখান থেকে পুরোপুরি দেখতে পাচ্ছি। এবং আমাদের ডিটেলের স্ট্যাটিস্টিক দেখতে এখানে দেখতে পারবো আমরা ডিটেলসগুলো, এটা দেখতে পারবো। এবং আপনি সাধারণত যদি সোশ্যাল ব্লেড থেকে আরও ইনফরমেশন চান তাহলে অবভিয়াসলি আপনি প্রিমিয়াম প্যাকেজটা নিতে পারেন এটার। তো এটা সাধারণত অনেকেই নিয়ে থাকে, বাট এখান থেকে আমরা মোটামুটি একটা ইউজার সামারি পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমরা যখন ইনফ্লুয়েন্সার সার্চ করছি সাধারণত ইউটিউবের ক্ষেত্রে আমরা অ্যাবাউটে গিয়ে এখানে তাদের বিজনেস কোয়ারি বা ইমেলটা পেয়ে যাই ডিটেলসে, যে তাকে যদি আমার কন্ট্যাক্ট করতে হয় তাহলে এখান থেকে আমি কন্ট্যাক্ট করতে পারছি এবং তার লোকেশনটাও আমি পেয়ে যাচ্ছি। তো এভাবেই আসলে ইউটিউব, তারপর টুইটারও আপনি যখনই সার্চ করবেন এভাবেই আসলে ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি কালেক্ট করে আপনাকে এটাকে স্প্রেডশিটে নিয়ে আসতে হবে এবং আপনার ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুসারে স্প্রেডশিটে বসিয়ে এটা আপনার ক্লায়েন্টকে জমা দিতে হবে। কাজটা খুবই সহজ এবং এই কাজটা সাধারণত মার্কেটপ্লেসে এখন অনেক বেশিই পাওয়া যাচ্ছে, কারণ সবাই চায় তাদের ব্র্যান্ড প্রমোট করতে। তো এই কাজটা এতটুকুই ছিল। আমি এখন বর্তমানে আপনাদের স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারি। আমরা যদি মার্কেট প্লেসে একটু রিসার্চ করে দেখি তাহলে কিন্তু এই ক্যাটাগরির জবটার অনেক ডিমান্ড রয়েছে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।